আমি চির অমর, আমার কোনো মৃত্যু নেই। হাই এক্সক্লুসিভ ভিউয়ার্স, চলুন আজকে আপনাদেরকে আমার অমরত্ব সম্পর্কে শেয়ার করি। সালটা ছিল 2009। আমি তখন ক্লাস পঞ্চম শ্রেণীতে পড়ি, আর আমার কলেজ জীবনটা শুরু হয় পঞ্চম শ্রেণী থেকেই। খানিকটা আশ্চর্য হলেও এটাই সত্য। আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করি তখন আমার ভাইয়া ইন্টারমিডিয়েটে পড়াশোনা করতেন। তো ওই সুবাদে ভাইয়ার সঙ্গে প্রায় কলেজে যাওয়া আসা পড়তো। শুধু আমার বড় ভাইয়াই নয়, বড় ভাইয়া ব্যতীত অনেক বড় ভাইয়া ছিল যাদের সঙ্গে আমি পঞ্চম শ্রেণী বা ষষ্ঠ শ্রেণীতে থাকা সত্ত্বেও আমি বিভিন্ন ভার্সিটিতে ক্লাস করেছি। তো কলেজ জীবন সম্পর্কে মোটামুটি আমার তখনই ধারণা হয়ে যায়। কোনো একদিন আমার ভাইয়ার সঙ্গে আমি তার কলেজে যাই। কলেজটির নাম ছিল নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়। তো এখানে যাবার পরে আমি আমার ভাইয়ার সঙ্গে বাংলা একটা ক্লাস করি। তো ওই শিক্ষকটার নাম আমি সঠিক জানি না, কিন্তু ওনাকে সবাই রোমান্টিক স্যার হিসেবে সবাই ডাকে। রোমান্টিক স্যারের একটা ক্লাসেই আমার জীবনে এক বিশাল পরিবর্তন ঘটে। ওই ক্লাসে সোনার তরী কবিতাটি নিয়ে শুধু আলোচনা করা হয়। ক্লাস শেষে ভাইয়ার সঙ্গে ভাইয়ার সাইকেলে করে কলেজ থেকে বাসার দিকে আসতেছিলাম। তো তখন ভাইয়াকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া আসলে রবি ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেছিলেন, বা রবি ঠাকুর কি একজন কৃষক ছিলেন? মূলত রবি ঠাকুর সম্পর্কে ভাইয়াকে আমি জিজ্ঞাসাবাদ করি, বা এমনও জিজ্ঞাসা করেছিলাম যে রবি ঠাকুর কি খুবই গরিব ছিলেন যে ওনাকে চাষবাস করে খেতে হবে। ভাইয়া আমার প্রত্যেকটা উত্তর খুব সুন্দরভাবে দেয়, যদিও সাইকেল চালিয়ে অনেক হাঁপিয়ে যাচ্ছিল, কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তরই অনেক সুন্দরভাবে দেয়। আমার কিছু প্রশ্নে ভাইয়া হাসতেছিলেন যে আসলে রবি ঠাকুর কৃষক ছিলেন না, পাগল। রবি ঠাকুর তো জন্মগ্রহণ করেছিলেন রাজকীয় পরিবারে, ওনারা অনেক ধনী ছিলেন। তো সেই থেকে মনে একটা বিষয় খুব ঘুরপাক খাচ্ছিল যে একটা ব্যক্তি রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেও কিভাবে, কোন প্রকারে একটা কৃষকের কষ্টগুলোকে এমন গভীরভাবে চিন্তা করতে পারে বা বিচার বিশ্লেষণ করতে পারে। এই কবিতায় কিন্তু ফুটে ওঠে কবি একটা কৃষকের যে কত কষ্ট, ওই ধানগুলো যে মানে স্বর্ণের চেয়েও দামি, এমন কেমন করে কবি এই বিষয়গুলো চিন্তা করতে পারেন। আমি বিস্মিত হই, অবাক হই। তারপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে রবি ঠাকুরের আরও অনেকগুলো বই আমি পড়ি। ওনার সম্পর্কে আমার এই ক্ষুদ্র জ্ঞানে বা ছোট মস্তিষ্কে ওনাকে জানার বা বোঝার চেষ্টা করি। ঠিক এইভাবেই অনেক দিন কেটে যাবার পরে আমি রাত্রে একটা স্বপ্ন দেখি। স্বপ্নে দেখি এরকম যে রবি ঠাকুর যখন ওই শূন্য নদীর তীরে একা একা, বা ওই কবিতার মধ্যে আমি যেরকম দেখেছিলাম যে উনি শূন্য নদীর তীরে বসে আছেন, মানে একটা নৌকারে বলতেছে যে এদিকে আসেন, আমার এই সোনার ধানগুলোকে আপনি নিয়ে যান। তো সোনার তরীর যেই মাঝিটা ছিলেন, ওই মাঝির প্রতি আমার ভীষণ রাগ ছিল। তো আমি জানি যে রবি ঠাকুর ওই শূন্য নদীর তীরে এখনো পড়ে আছে। তো ভিউয়ার্স, আমি স্বপ্নে ওই নদীটা সাঁতরে পার হই। পার হওয়ার পরে রবি ঠাকুর যেখানে একা একা ছিলেন, আমি ওইখানে গিয়ে পৌঁছাই। তারপরে ওনার চরণ স্পর্শ করি আর বলি যে ঠাকুর, আপনাকে আমি বাঁচাতে এসেছি, চলেন আমার সঙ্গে, আমি আপনাকে বাঁচাবো। একদম স্পষ্ট আমার এই দুই চোখে আমি রবি ঠাকুরকে দেখেছিলাম। রবি ঠাকুর প্রায় ডুবেই যাচ্ছিলেন। ওই মুহূর্তে ওনাকে আমার কাঁধে তুলে নিলাম, আবার সাঁতরে, অনেক সাঁতরে পুনরায় আমি ওনাকে ওই নদী পার করে নিয়ে আসলাম। যখন ওপার থেকে এপারে নিয়ে আসলাম, ওনাকে আমার কাঁধ থেকে নামালাম। আর টিভিতে দেখেছি বুকে চাপ দিলে নাকি যে মুখ দিয়ে পানি বের হয়, তারপরে বাইচা যায় মানুষ। তো ওরকমভাবে আমি তার বুকে চাপ দিতে থাকলাম। তারপরে হঠাৎ করে দেখলাম যে উনি একটু হুশে আসলেন। তারপরে বলল যে
তুই আমার বাঁচানোর জন্য এত কষ্ট করতেছিস, কিন্তু আমার তো সময় হয়ে আসছে, আমাকে যেতে হবে। কিন্তু এতটুকু তোকে বলে গেলাম, মানে এটা রবি ঠাকুরের কথা ছিল যে এতটুকু তোকে বলে গেলাম, এই পৃথিবী যতদিন আমাকে স্মরণ করবে, আমার নামের পূর্বে তোকে স্মরণ করবে। তারপরে উনি আমার কুলে মৃত্যুবরণ করেন। তো ভিউয়ার্স, তখনই আমার স্বপ্ন ভেঙে যায়। স্বপ্ন ভাঙার পরে দেখি যে আমি পুরোপুরি ঘেমে আছি, একেবারে ঘেমে বিভোর হয়ে আছি। আমি অনেক কান্না করছিলাম তখন স্বপ্ন ভাঙার পরে। আসলে আমার কেমন লাগছিল আমি তখন শুধু মানে আমারটা আমি বুঝতে পেরেছিলাম। ওই যে কথায় আছে না যে যার ব্যথা সেই বুঝে, কীরকম লাগছিল সেটা একমাত্র আমিই বুঝতে পারছিলাম। তো ভাবলাম যে এমন কেন স্বপ্ন দেখলাম, আর অন্য কোনো স্বপ্ন ছিল না। ওনার নামের পূর্বে আমার নাম মানে সবসময় থাকবে, এই বিষয়টা আসলে আমার খটকা লেগেছিল। তো এরপরের দিন যখন আমি স্কুলে যাই, স্কুলে যাওয়ার পরে আপনার আমি যেই কক্ষে প্রবেশ করব, ওই কক্ষের উপরে একেবারে লেখা ছিল যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কক্ষ। তো তখন আমি মানে আমার আনন্দের আর সীমা নাই। দেখে কে আপনি বলতে পারেন যে উপরে মানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কক্ষ, এটা দেখাতে কেন আমার এত আনন্দ হলো? আমার নাম বিশ্ব আমার নাম বিশ্ব। তো ওই সময়ের পর থেকে সব সময় মানে ভেতরে একটা খুশি বা আনন্দ কাজ করত যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ওই থেকে ভেতরে আসলে একটা শান্তি কাজ করে যে না, আমি আছি, আমি থাকবো। তো ভিউয়ার্স, সেই থেকে আমি মনে করি আমি অমর, আমার কোনো মৃত্যু নেই। অনেক কষ্ট পেলেও ওই কষ্টটা নিমিষেই ভ্যানিশ করে ফেলতে পারি, কষ্ট হয় না। কারণ আমি মনে করি বিশ্বকবির চাইতে অনেক বড় কিছু। উনি আমাকে এত বড় উপাধি দিয়ে দিল যে পৃথিবীর সবাই আমার ঘৃণা করুক, পৃথিবীর সবাই আমায় ঘৃণা করুক, কষ্ট দিক, কোনো সমস্যা নাই, কিন্তু আমার প্রিয় কবি বা বিশ্বকবি যিনি, উনি আমায় ভীষণ ভালোবাসে। ওই কারণেই আমি চির অমর, আমার কোনো মৃত্যু নেই। এই ভিডিওটি যারা যারা দেখেছেন সবাই যখন মানে রবি ঠাকুরের কথা যখন মনে আসবো, ভাই আমার কথা অবশ্যই 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 মনে পড়বো।